Perfect. হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সো তোমরা যারা জয়েন করেছো কাইন্ডলি একটু আমাদের গ্রুপগুলোতে দিয়ে দাও, লিঙ্কটা শেয়ার করে দাও এবং তোমরা তোমাদের টাইমলাইন থেকেও শেয়ার করতে পারবা। আর সাউন্ড প্লাস আমার ভিডিও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না একটু কাইন্ডলি একটু আমাকে জানাও। আমাদের সাথে আছে হামিদুল্লাহ, সাইমন, সূচনা। ধন্যবাদ সবাইকে। কাইন্ডলি একটু তোমরা মেনশন করে দাও আমাদের অনুজীব লেকচার 2 এর ক্লাসে। আমাদের সাথে জয়েন করেছে মোস্তাকিম হোসেন রাফি। আর সাউন্ড ভিডিও সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও কাইন্ডলি। তো আচ্ছা আচ্ছা, সো আমি একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করতেছি যেন সবাই ক্লাসে জয়েন হয়ে যায় দ্রুত। আচ্ছা, আচ্ছা, তোমরা যারা আমার লাইভ ক্লাসে আসো কাইন্ডলি তোমাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে মেনশন করো এবং এই গ্রুপটা তোমরা তোমাদের কলেজের বন্ধুর সাথে শেয়ার করবা যেন সবাই ক্লাস করতে পারে। সো আমাদের সাথে ইমরি মারওয়া জয়েন হয়েছে, ইসরাত সুলতানা, যারা সাফওয়ান, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, কাজী নাগিব, ওকে, ধন্যবাদ সবাইকে। সো আসো আমরা, মামুন জয়েন হয়েছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা ক্লাসে জয়েন হয়েছ। কাইন্ডলি তোমরা একটু মেনশন করে দাও যেন সবাই আসে। তো আজকে আমি আমাদের অণুজীবের লেকচার 2টা শুরু করতে যাচ্ছি। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাসের গঠন। সেটা হচ্ছে ভাইরাসের গঠন। ভাইরাসের গঠন নিয়ে কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ভাইরাসের গঠন নিয়ে। এখন দেখো, আমাদের বইয়ে ভাইরাসের কিন্তু দুই ধরনের গঠন দেওয়া আছে। একটা হচ্ছে তোমার ভাইরাসের ভৌত গঠন, আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। তোমরা পড়ে দেখলে বুঝবা দুইটা গঠনই আসলে খুব কাছাকাছি, এবং আমরা যদি ভাইরাসের গঠনটা বুঝি ভালোভাবে তাহলে আমরা দুইটা গঠনই আসলে আমরা লিখতে পারবো যদি পরীক্ষায় আসে। তাহলে চলো প্রথমে আমরা জেনেছি হচ্ছে ভাইরাসের একদম সাধারণ যে গঠন। গঠনের মধ্যে আমরা দেখেছি ভাইরাসের বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে। একটা প্রোটিনের আবরণ থাকে, যেই প্রোটিনের আবরণকে তোমরা বলেছিলে হচ্ছে ক্যাপসিড। তাহলে ভাইরাসের বাইরে একটা কি আবরণ থাকে? প্রোটিনের আবরণ। এই প্রোটিনের আবরণটাকে আমরা বলেছিলাম কি? এটাকে বলেছিলাম আমরা ক্যাপসিড। ক্যাপসিড। আচ্ছা, তো এই প্রোটিনের আবরণকে বলা হচ্ছে ক্যাপসিড। এখন দেখো, তাহলে ক্যাপসিড, এই আবরণটার নাম হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড কি দিয়ে তৈরি? আমরা লিখতে পারি হচ্ছে ক্যাপসিড হচ্ছে মূলত প্রোটিনের আবরণ। ক্যাপসিড কি? প্রোটিনের প্রোটিনের আবরণ। আচ্ছা, এরপর দেখো, ক্যাপসিড হচ্ছে প্রোটিনের আবরণ। এখন এই ক্যাপসিডটা হচ্ছে অনেকগুলা ছোট ছোট প্রোটিনের সাব ইউনিট বা উপ একক নিয়ে গঠিত। ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি, ক্যাপসিড মূলত অনেকগুলা ছোট ছোট উপ একক নিয়ে গঠিত, যেগুলোকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিড অনেকগুলা ছোট ছোট কি নিয়ে গঠিত? উপ একক নিয়ে গঠিত, ছোট ছোট একক নিয়ে গঠিত, সাব ইউনিট নিয়ে গঠিত। যে সাব ইউনিটকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপসোমিয়ার। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে প্রোটিনের কি সাব ইউনিট বা উপ একক।
তাহলে ক্যাপসিড যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্যাপসিড কি নিয়ে গঠিত, কিছু প্রোটিনের সাব ইউনিট, এগুলাকে বলা হচ্ছে কি, এই যে এই পুরো আবরণটাই হচ্ছে ক্যাপসিড, পুরো আবরণটা হচ্ছে ক্যাপসিড। কিন্তু এই যে ছোটো ছোটো সাব ইউনিট দেখতে পাচ্ছ, এই যে ছোটো ছোটো সাব ইউনিট দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হচ্ছে কি ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার, দেখো মিয়ার শব্দের অর্থ হচ্ছে অংশ বা একক। তাহলে কার অংশ, মিয়ার শব্দের অর্থ কি অংশ বা একক। তাহলে কার একক, কার সাব ইউনিট, সেটা হচ্ছে ক্যাপসোমিয়ারের সাব ইউনিট। তাহলে ক্যাপসিড কি দিয়ে গঠিত, ক্যাপসিডের যে উপ একক হচ্ছে কি, আমরা যদি লিখি একটু, উপ একক হচ্ছে কি ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার, তাহলে অসংখ্য, খেয়াল করো, তাহলে অসংখ্য ক্যাপসোমিয়ার মিলিয়ে হচ্ছে এই ক্যাপসিডটা তৈরি করেছে। এখন আসলে এই ক্যাপসিডটা আসলে কি কি কাজ করে দেখো, আমরা সবাই জানি ক্যাপসিডের অভ্যন্তরে কিন্তু একটা নিউক্লিক অ্যাসিড থাকে। এই নিউক্লিক অ্যাসিডটাকে প্রথমত হচ্ছে রক্ষা করা হচ্ছে এই ক্যাপসিডের কাজ। তাহলে প্রথম কাজ কি, একটা কাজ আমরা বলতে পারি হচ্ছে ক্যাপসিডের, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ যে ভিতরে ডিএনএ বা আরএনএটা থাকে সেটাকে কি করা, রক্ষা করা। তাহলে নিউক্লিক অ্যাসিড রক্ষা, এটা হচ্ছে কি করে থাকে, এটা হচ্ছে ক্যাপসিড এই প্রোটিনের আবরণটা করে থাকে। এছাড়াও দেখো এই ক্যাপসিড আবরণটা ভাইরাসের আকার আকৃতি কীরকম হবে সেটা নির্ণয় করে। ক্যাপসিড যদি ছোটো হয় ভাইরাস আকারে ছোটো হবে, যদি ক্যাপসিডের আকার বড় হয় তাহলে ভাইরাসের আকার বড় হবে। তাহলে ভাইরাসের কি কি নিয়ন্ত্রণ করে ক্যাপসিড, এটি নিয়ন্ত্রণ করে হচ্ছে ভাইরাসের আকার। আর দেখো আকৃতি, ভাইরাস কি গোল হবে নাকি দণ্ডাকার হবে নাকি পলিহেড্রন, অর্থাৎ পলিহেড্রন বলতে অনেকগুলো তল বিশিষ্ট হবে। যেমন ধরো আমরা সবাই কিউবস বা রুবিক্স কিউব দেখেছি, রুবিক্স কিউবে কয়টা তল আছে, 6টা তল আছে। রুবিক্স কিউব একটা সাধারণ পলিহেড্রন স্ট্রাকচার, অর্থাৎ অনেকগুলো তল থাকে পলিহেড্রন কাঠামোতে। সো এটা কি পলিহেড্রন হবে, কোন ধরনের হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ক্যাপসিড আবরণের উপর। তাহলে আমরা বলতে পারি ক্যাপসিড ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, ভাইরাসের আকার আকৃতি কী করে নিয়ন্ত্রণ করে। ওকে, এখন দেখো এই যে আমরা ক্যাপসিড আবরণ দেখতে পাচ্ছি ভাইরাসের, এই ক্যাপসিড আবরণটা কিন্তু কোনো একটা পোষক কোষের সাথে যুক্ত হতে সাহায্য করে। কীরকম, ধরো এটা হচ্ছে একটা ভাইরাস, ধরো ভাইরাসের এটা হচ্ছে ধরো ক্যাপসিডের আবরণ, বাইরেরটা হচ্ছে ক্যাপসিড, এবং এই ক্যাপসিডের মধ্যে অনেক সময় কিছু বিশেষ প্রোটিন থাকে কাঁটার মতো, যেগুলোকে বলা হচ্ছে স্পাইক প্রোটিন, ঠিক আছে। এখন দেখো, এখন এই ভাইরাসটা যখন একটা কোষের মধ্যে, ধরো কোনো একটা মানুষের কোষের অভ্যন্তরে যদি সে ঢুকতে চায়, তাহলে কিন্তু সে কী করে, ধরো এটা হচ্ছে একটা হিউম্যান সেল, মানুষের সেল, দেহকোষ। এখন এই মানুষের দেহকোষের মধ্যে প্লাজমা মেমব্রেনে তোমরা যেন বিশেষ কিছু প্রোটিন থাকে, ঠিক আছে। এই প্রোটিনটার সাথে গিয়ে কি হয়, আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ স্পাইক প্রোটিন বা রিসেপ্টরটা, এটা গিয়ে কি হয়, যুক্ত হয়, ঠিক আছে। তাহলে দেখো ভাইরাসের যে তুমি দেখতে পাচ্ছ বাইরে ক্যাপসিড, ক্যাপসিডের মধ্যে থাকা এই স্পাইক প্রোটিনগুলো গিয়ে কার সাথে যুক্ত হয়, এখানে থাকা আমাদের এটা হচ্ছে ধরো একটা হচ্ছে পোষক কোষ, এটা হচ্ছে কি কোষ, সরি এটা হচ্ছে পোষক কোষ। এই পোষক কোষের যে প্রোটিনটা, এই প্রোটিনটাকে আমরা বলতে পারি রিসেপ্টর। এই রিসেপ্টরের সাথে ভাইরাসের যে এই প্রোটিনটা, এই প্রোটিনটাকে বলতে পারি আমরা স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিনটা কি হলো, যুক্ত হলো। যুক্ত হওয়ার পর এরপরে এই ভাইরাসটা এই কোষের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তার মানে কি বুঝছো, ক্যাপসিডের যে প্রোটিন, এগুলা কিন্তু কোনো একটা পোষক কোষের সাথে যুক্ত হতে সাহায্য করতেছে, অর্থাৎ সংক্রমণ ঘটাতে সাহায্য করতেছে। একটা ভাইরাস কোনো একটা পোষক কোষকে সংক্রমিত করতে তার যে ক্যাপসিডের আবরণ আছে বা ক্যাপসিড আবরণের যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলো কী করতেছে, সাহায্য করতেছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে তোমার এই ক্যাপসিডটা সংক্রমণে সহায়তা করে। সংক্রমণে সংক্রমণে কি করে, সংক্রমণে সহায়তা করে। আচ্ছা, তাইলে গেল। এরপর দেখো ক্যাপসিডের কারণে অনেক সময় কি হয়, সর্দি জ্বরের ক্ষেত্রে আমরা দেখি, সর্দি জ্বরে এই কথাটা আমাদের উল্লেখ আছে, সর্দি জ্বরে হাসির উদ্রেক হয়। এটা আমরা একটু বুঝবো, দেখো হাসির উদ্রেক হয়। দেখো যখন এই ক্যাপসিডটা যখন আমাদের বিশেষ করে যখন শ্বসনতন্ত্রে আক্রমণ করে, কোল্ড ভাইরাস যেগুলো আছে, সর্দি জ্বরের যে ভাইরাসগুলো, এগুলো যখন আমাদের নাক বা শ্বসনতন্ত্রের অংশের সাথে যুক্ত হয়, তখন কিন্তু ওই জায়গাটার মধ্যে সংক্রমণ ঘটালে বা তোমার ওই জায়গার মধ্যে একটা ইনফ্লামেশন তৈরি করলে, তখন কি হয়, ওইখানে যে নার্ভ বা স্নায়ুগুলো থাকে, বিশেষ করে হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু, ওইটা কিন্তু উদ্দীপ্ত হয়, তখন আমাদের হাসির উদ্রেক হয়।
মানে আমাদের হাসির সৃষ্টি হয়। তাহলে সর্দি জ্বরে হাসির উদ্রেক হয় কেন? এই ক্যাপসিডটা যখন আমাদের কোষের সাথে, শ্বসনতন্ত্রের কোষের সাথে যুক্ত হয়, তখন কিন্তু ওইখানকার স্নায়ুগুলা যে একটা উদ্দীপ্ত হওয়ার কারণে এই ধরনের হাসির উদ্রেক হয়। তাহলে আমরা ক্যাপসিডের ব্যাপারে এই বিষয়গুলো মনে রাখবো। তাহলে কি দেখো, যদি আমরা একটু দেখি, ক্যাপসিড হচ্ছে প্রথম কথা হচ্ছে ক্যাপসিড হচ্ছে ভাইরাসের একদম বাইরের যে প্রোটিনের আবরণ, সেটা হচ্ছে ক্যাপসিড। এবং ক্যাপসিডের কিছু একক, উপ একক বা সাব ইউনিট নিয়ে গঠিত, যেগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার। মিয়ার শব্দের অর্থ হচ্ছে কি অংশ বা তোমার একক। আচ্ছা, এখন এই ক্যাপসিডের কাজ হচ্ছে কি, এটা যে ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে, এটা হতে পারে ডিএনএ অথবা আরএনএ। এই নিউক্লিক অ্যাসিডটাকে রক্ষা করা ক্যাপসিডের কাজ। আর এই যে ক্যাপসিডটা, এটা যদি দেখো আমি এখানে গোল করে দিছি, তার মানে এই ভাইরাসটা তুমি গোল বলতে পারো। ক্যাপসিডটা আমি যদি এই যে তোমার ক্যাপসিডটাকে ছোটো করে দিতাম, তাহলে ভাইরাসের আকারটা ছোটো হইতো। তাহলে আকার আকৃতি কীরকম হবে সেটাও কিন্তু ক্যাপসিড নিয়ন্ত্রণ করে। এছাড়া তোমার ক্যাপসিডের মাধ্যমে, ক্যাপসিডের যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনের মাধ্যমে কিন্তু অন্য একটা পোষক কোষের সাথে ভাইরাস যুক্ত হতে পারে, সংক্রমণ ঘটাতে পারে, রোগ তৈরি করতে পারে। তাহলে সংক্রমণে সহায়তা করে হচ্ছে কি ক্যাপসিড। এরপর দেখো, সর্দি জ্বরের ক্ষেত্রে হাসির উদ্রেক হয় কার জন্য? ক্যাপসিডের কোষের সাথে সংযুক্তির কারণে। এইগুলো আমাদের ক্যাপসিড নিয়ে কথা। এর পরবর্তীতে আমাদের দেখো, এর পরবর্তীতে আমরা যদি দেখি, আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভেতরে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এখন দেখো, এই যে নিউক্লিক অ্যাসিড, এটা হতে পারে তোমার ডিএনএ অথবা আরএনএ। এখন এই নিউক্লিক অ্যাসিডকে কি দেখো, এই নিউক্লিক অ্যাসিডকে বলা হয় ভাইরাসের, এটা হতে পারে, প্রথমে তো আমরা লিখি নিউক্লিক অ্যাসিড হতে পারে ডিএনএ অথবা আরএনএ, অর্থাৎ দুইটা কখনো হতে পারে না। আমরা জানি হচ্ছে ডিএনএ থাকলে ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। আর এই নিউক্লিক অ্যাসিডকে বলা হয় ভাইরাসের জিনোম বা বলা হয় বংশগতীয় বস্তু, অথবা এটাকে বলা হয়ে থাকে, বা তোমার বলা হয়ে থাকে নিউক্লিয়েট। নিউক্লিয়েট মানে হচ্ছে, অয়েট মানে হচ্ছে মতো, অর্থাৎ নিউক্লিয়াসের সদৃশ, নিউক্লিয়াসের মতো কিছু, কিন্তু নিউক্লিয়াস না। ঠিক আছে, এটাকে এই নামগুলোতে ডাকা হয়। তাহলে বুঝো, তাহলে এই যে তোমার কেন্দ্রে একটা কি থাকে, ডিএনএ অথবা আরএনএ থাকে, এই ডিএনএ অথবা তোমার আরএনএটা কে বলা হচ্ছে জিনোম, বংশগতি বস্তু বা নিউক্লিয়েট বলা হয়ে থাকে। এখন এই ডিএনএটা সাধারণত দেখা যায় তোমার, যদি কার্কুশের ক্ষেত্রে কিছু ভাইরাস হচ্ছে যে উদ্ভিদ ভাইরাসে সাধারণত তোমার দেখা যায় হচ্ছে আরএনএ। ঠিক আছে, যে সমস্ত উদ্ভিদ ভাইরাস যারা উদ্ভিদ কোষকে আক্রমণ করে, তারা হচ্ছে উদ্ভিদ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে সাধারণত আরএনএ দেখা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন ধরো ফুলকপির মোজাইক ভাইরাসে কিন্তু ডিএনএ থাকে। ঠিক আছে, আমরা এটা জানি, গত ক্লাসে পড়েছিলাম। আর ডিএনএ ভাইরাস সাধারণত আক্রমণ করে হচ্ছে কাকে? প্রাণী কোষকে। তো এটা আমরা মনে রাখবো সাধারণত। তবে এমনও ডিএনএ ভাইরাস আছে যারা উদ্ভিদ কোষকেও কী করতে পারে? আক্রমণ করতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে তাহলে এই যে আমরা এখন নিউক্লিক অ্যাসিড কি ভাইরাসের, তোমার নিউক্লিক অ্যাসিড শর্ততা থাকে, সেটা হচ্ছে ডিএনএ থাকবে অথবা কি আরএনএ থাকবে। নিউক্লিক অ্যাসিড শর্ততা হচ্ছে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু, যেহেতু এটা সেন্টারে থাকে, যেহেতু এটা কোথায় থাকে? সেন্টারে বা কেন্দ্রে থাকে, সেজন্য আমরা এটাকে নিউক্লিক অ্যাসিডকে কি বলবো? কেন্দ্রীয় বস্তু। তো এটা ডিএনএ অথবা আরএনএ হবে, দুইটা থেকে একটা, দুইটা একসাথে থাকবে। এটাকে কি বলা হয়? ভাইরাসের জিনোম, বংশগতি বস্তু বা নিউক্লিয়েট বলা হয়ে থাকে। মনে রাখবে, ভাইরাসের সকল বৈশিষ্ট্য কিন্তু এই নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএর মধ্যে কি থাকে? সুরক্ষিত থাকে। ঠিক আছে, এরপর দেখো, কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে আবার এই ক্যাপসিডের বাইরে, ধরো এটা হচ্ছে ক্যাপসিড, তার ভিতরে আছে কি? তার ভিতরে আছে হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। এই ক্যাপসিড এবং নিউক্লিক অ্যাসিডের বাইরে আরও একটি স্তর থাকে, স্তর থাকে। ধরো আরও একটা স্তর আছে, যদি আমরা দিই, এই স্তরটাকে বলা হচ্ছে কি? এনভেলপ বা বহিস্থ স্তর। তাহলে দেখো তো, ক্যাপসিডের বাইরে অনেক সময় কি থাকতে পারে? আরও একটা স্তর থাকতে পারে, সেটা হচ্ছে কি? এনভেলপ বা বহিস্থ স্তর। তাহলে এগুলো হচ্ছে এনভেলপের বা বহিস্থ স্তরের যে উপ একক, সেগুলা আমি এভাবে দিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা, এখানে রে স্ট্রাকচারটা যদি আমরা এইভাবে দিই, এটা সুন্দর দেখাই।
এটা ধরো ক্যাপসিড। তাহলে ক্যাপসিডের বাইরে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে কি বহিস্থ বহিস্থ স্তর, বা কি বলা হয় ইংরেজিতে বলা হচ্ছে এনভেলপ। ঠিক আছে, আচ্ছা তাহলে যেই সকল ভাইরাসের মধ্যে এরকম বহিস্থ স্তর বা এনভেলপ থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে লিপো ভাইরাস। ঠিক আছে, বা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, বা এটাকে কি বলা হয় লিপো ভাইরাসও বলা হয়ে থাকে। তাহলে যাদের বহিস্থ আবরণ থাকে বা এনভেলপ থাকে তাদেরকে আমরা কি বলবো, লিপো ভাইরাস বলবো। ঠিক আছে, এখন দেখো এই বহিস্থ আবরণটা আসলে কি দিয়ে তৈরি সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এটা প্রধানত হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, লিপোপ্রোটিন দিয়ে তৈরি, লিপোপ্রোটিন দিয়ে তৈরি, বা অনেক ক্ষেত্রে লেখা আছে তোমাদের লিপিড বা শর্করা দিয়েও, এটা শর্করাও এখানে থাকতে পারে। তাহলে প্রধানত থাকে কি লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন কি, লিপো মানে হচ্ছে লিপিড, প্রোটিন মানে হচ্ছে প্রোটিন। তাহলে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা কি বলবো, লিপোপ্রোটিন। আর এটার যে পুরুত্ব, এটা হচ্ছে 10 থেকে 15 ন্যানোমিটার হচ্ছে এটা পুরু। ঠিক আছে, তাহলে এটার পুরুত্ব হচ্ছে 10 থেকে কত 15 ন্যানোমিটার। এছাড়াও দেখো এই যে তোমার এককগুলা, একক বা সাব ইউনিট, ঠিক আছে, এই যে বহিস্থ আবরণ বা এনভেলপের যে একক বা সাব ইউনিটগুলো আছে এগুলাকে বলা হচ্ছে এক একটা কি পেপ্লোমিয়ার। ঠিক আছে, তাহলে এনভেলপের এককগুলোকে কি বলা হয়, পেপ্লোমিয়ার, পেপ্লোমিয়ার। ঠিক আছে, তাহলে দেখো লিপো ভাইরাসের যে এনভেলপ বা বহিস্থ আবরণটা আছে এটার যে এককগুলোকে বলা হচ্ছে পেপ্লোমিয়ার। এছাড়া তোমার দেখো এই তোমার বাইরের যে বহিস্থ স্তর আছে এই বহিস্থ স্তরের মধ্যে কি থাকতে পারে, এই বহিস্থ স্তরের মধ্যে কিছু প্রোটিন যুক্ত থাকতে পারে, যে কন্টক বা কাঁটার মতো, যেই প্রোটিনগুলোকে বলা হচ্ছে তোমার স্পাইক প্রোটিন। যে প্রোটিনগুলোকে কি বলা হয়, স্পাইক প্রোটিন। এগুলোকে বলা হচ্ছে স্পাইক প্রোটিন। দেখো স্পাইক মানে হচ্ছে কাঁটা, স্পাইক মানে কি কাঁটা, তাহলে এই প্রোটিনগুলো কি প্রোটিন, স্পাইক প্রোটিন। এই তাহলে আমি লিখে দিচ্ছি এই প্রোটিনগুলো হচ্ছে তোমার, এগুলো হচ্ছে ধরো স্পাইক প্রোটিন, স্পাইক স্পাইক প্রোটিন। ঠিক আছে, এছাড়াও দেখো স্পাইক প্রোটিন ছাড়াও এখানে আরও একটা বিশেষ প্রোটিন এখানে দেখা যায়, যেটা তোমার এনভেলপের ভিতরে বা বহিস্থ স্তরের ভিতরে এরকম প্রবিষ্ট থাকে। ঠিক আছে, এই প্রোটিনটাকে বলা হচ্ছে তোমার, এই প্রোটিনটাকে বলা হচ্ছে তোমার এনভেলপ প্রোটিন। এই প্রোটিনটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে এনভেলপ প্রোটিন। তাহলে আমরা কি দেখলাম, দুই ধরনের প্রোটিন এখানে লক্ষ্য করলাম। বহিস্থ স্তর বা এনভেলপে কয় ধরনের প্রোটিন লক্ষ্য করলাম, দুই ধরনের প্রোটিন। একটা হচ্ছে এনভেলপ প্রোটিন, যেটা হচ্ছে এনভেলপের ভিতরে থাকবে, আর একটা হচ্ছে কাঁটার মতো, সেটা হচ্ছে তোমার কি প্রোটিন, স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিন মূলত কি করে, এনভেলপ প্রোটিন হচ্ছে মূলত এই যে তোমার এনভেলপ বা বহিস্থ স্তর এটার সুরক্ষা প্রদান করে। আর যে স্পাইক প্রোটিনের কথা একটু বিশেষভাবে মনে রাখবা, এই প্রোটিনটা হচ্ছে সংক্রমণে সহায়তা করে, মানে পোষক কোষের সাথে যুক্ত হতে কি করে, সহায়তা করে। যেমন আমরা যদি একটু কথা বলি হচ্ছে করোনা ভাইরাস নিয়ে, দেখো যদি একটু আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলি, করোনা ভাইরাসে আমরা জানি হচ্ছে একটা এনভেলপ থাকে, ধরো ইঞ্জিন আমরা ধরে নিলাম এটা হচ্ছে তার অভ্যন্তরীণ হচ্ছে তোমার কি, এখানে আছে হচ্ছে তার আরএনএটা। ঠিক আছে, আচ্ছা তো এই এনভেলপের বাইরে কিন্তু কিছু স্পাইক প্রোটিন থাকে। ঠিক আছে, কি থাকে, কিছু স্পাইক প্রোটিন করোনা ভাইরাসের ক্ষেত্রে। এখন এই স্পাইক প্রোটিনগুলো কি করে, করোনা ভাইরাস সংক্রমণ করে হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রে। কোথায় সংক্রমণ করে, আমাদের শ্বসনতন্ত্রে। এখন শ্বসনতন্ত্রে যখন সংক্রমণ করে, কিভাবে সংক্রমণ করে, আমাদের যে পোষক কোষ আছে বা আমাদের শ্বসনতন্ত্রের যে কোষ আছে, ফুসফুসের বা শ্বসনতন্ত্রের যে কোষ, এই কোষগুলোর মধ্যে ধরো এটা হচ্ছে একটা কোষ, আমাদের শ্বসনতন্ত্রের একটা কোষ, এই কোষগুলোর ত্বকের প্লাজমা মেমব্রেনের মধ্যে এখানে একটা প্রোটিন থাকে, এখানে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনকে বলা হয় থাকে ACE2, অথবা এটার পূর্ণরূপ হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2, কনভার্টিং এনজাইম 2। ঠিক আছে, এই ACE2 রিসেপ্টর প্রোটিনের সাথে কি হয়, করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিনটা আছে এই স্পাইক প্রোটিনটা সেখানে যুক্ত হয়। ঠিক আছে,
যুক্ত হওয়ার ফলে করোনা ভাইরাস কী করতে পারে, আমাদের কোষকে বা আমাদের যে শ্বসনতন্ত্রের কোষ, এই কোষকে আক্রমণ করতে পারে। তাহলে বুঝতে পারছো যে আমরা এখানে যে এনভেলপের বাইরে যে প্রোটিনটা দেখতে পাচ্ছি স্পাইক প্রোটিন, এই স্পাইক প্রোটিন মূলত সংক্রমণে সহায়তা করে, ঠিক আছে, সংক্রমণ ঘটাতে সাহায্য করে, ঠিক আছে। এছাড়াও দেখো অনেক সময় কি হয়, কিছু কিছু ভাইরাসে তোমার কি থাকে না, ধরো কিছু কিছু ভাইরাসে তোমার এই এনভেলপটা থাকে না, এই যে এনভেলপ, বাইরের যে এনভেলপ, এই এনভেলপটা নাও থাকতে পারে, এই এনভেলপটা নাও থাকতে পারে, ঠিক আছে, এনভেলপটা, দুঃখিত, এনভেলপটা নাও থাকতে পারে। যদি না থাকে তখন তাকে বলা হচ্ছে নগ্ন ভাইরাস, নগ্ন ভাইরাস বা নেকেড ভাইরাস। নগ্ন ভাইরাস বা নেকেড ভাইরাস কি, এটা হচ্ছে এনভেলপবিহীন ভাইরাস। এনভেলপ আমি এখানে লিখে দিচ্ছি, এনভেলপ বা বহিস্থ আবরণ বিহীন ভাইরাস। তাহলে দেখো অনেক ক্ষেত্রে থাকতেও পারে এনভেলপ, আবার নাও থাকতে পারে, ঠিক আছে। এখন দেখো আরেকটা বিষয় মনে রাখবো, এখানে ক্যাপসিডের মধ্যে আমরা সাধারণত এই যে স্পাইক প্রোটিনগুলো দেখতেছি, স্পাইক প্রোটিনগুলো সাধারণত দেখা যায় হচ্ছে তোমার এনভেলপ স্তরের মধ্যে, কিন্তু কোনো কোনো ভাইরাসে আবার এনভেলপটা থাকে না। এক্ষেত্রে এই ক্যাপসিডের মধ্যে অনেক সময় কী থাকতে পারে, ক্যাপসিডটা মসৃণ হতে পারে, অর্থাৎ কোনো স্পাইক প্রোটিন, এরকম কোনো স্পাইক প্রোটিন নাও থাকতে পারে, অর্থাৎ মসৃণ বা তোমার কি যুক্ত হতে পারে, অথবা স্পাইক প্রোটিন থাকতে পারে, প্রোটিন যুক্ত হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের এনভেলপটাও কি হতে পারে, মসৃণ বা কোনো কিছু নাও থাকতে পারে। যেমন ধরো এই যে এখানে যে তোমরা ক্যাপসিডটা দেখতেছো, যদি একটু লক্ষ্য করো, এখানে যে ক্যাপসিড, এই ক্যাপসিডের মধ্যে কোনো এনভেলপ নাই, সরি কোনো স্পাইক প্রোটিন নেই, ঠিক আছে, ক্যাপসিডের মধ্যে, কিন্তু স্পাইক প্রোটিন আছে কোথায়, এনভেলপের মধ্যে, ঠিক আছে। তাহলে এরকম ক্যাপসিডটা কী হতে পারে, মসৃণ হতে পারে। আবার কোনো কোনো ভাইরাসে যাদের শুধু ক্যাপসিড আছে, কোনো এনভেলপ নাই, তাদের ক্ষেত্রে এই স্পাইক প্রোটিনগুলো কার সাথে যুক্ত থাকতে পারে, ক্যাপসিডের সাথে যুক্ত থাকতে পারে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো যারা আছো কাইন্ডলি এই বিষয়গুলো বুঝতে পারছো কি না, যদি কোনো বিষয় না বুঝো তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাও। যারা আমার সাথে আছো কাইন্ডলি আমাকে একটু জানাও। তোমরা বিষয়গুলো বুঝতে পারছো কিনা আমাকে কাইন্ডলি একটু জানাও। যদি আমি আরেকবার একটু বলি তোমাদেরকে বিষয়গুলা, যদি আরেকবার একটু বলি, দেখো আমাদের ভাইরাসের গঠনের মধ্যে আমাদের দুই ধরনের ভাইরাসের গঠন আছে। একটা হচ্ছে তোমার, একটা গঠন হচ্ছে তোমার হচ্ছে ভাইরাসের ভৌত গঠন, একটা রাসায়নিক গঠন। তোমরা যদি দেখো দুইটাই হচ্ছে সেম, কাছাকাছি গঠন। তো এখানে দেখবো হচ্ছে ভাইরাসের গঠনের মধ্যে আমরা প্রথমে হচ্ছে বহিস্থ একটা আবরণ দেখবো, যেটাকে বলছে ক্যাপসিড আবরণ। ক্যাপস শব্দের অর্থ হচ্ছে কুলক, ঠিক আছে, বা কুলস বলা হয় তাকে, একটা খাঁচা মিন করে। তাহলে ক্যাপসিড মানে হচ্ছে একটা কুলস বা কুলক, যেটা হচ্ছে মূলত হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। তাহলে ক্যাপসিড কি, মূলত একটা প্রোটিনের আবরণ। এখন এটার উপকেক, এটা অনেকগুলো ছোটো 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 অংশ নিয়ে গঠিত, যেগুলোকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিড অনেকগুলো ছোটো ইউনিট নিয়ে গঠিত, যেগুলোকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। এটা কাজ হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে ভেতরে, এটাকে রক্ষা করা, এটার আকার আকৃতি নিয়ন্ত্রণ করবে, সংক্রমণ ঘটাতে সাহায্য করবে, সর্দি জ্বরে হাসির উদ্বেগ করবে, এবং কি মসৃণ অথবা স্পাইক যুক্ত হতে পারে। যেমন ধরো এখানে মসৃণ দেখাইছি আমি, অথবা এখানে বাইরে স্পাইক, এরকম কিছু স্পাইক প্রোটিন থাকতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে ভেতরে আছে, আমরা দেখছি হচ্ছে নিউক্লিক অ্যাসিড অংশ। এই নিউক্লিক অ্যাসিড অংশের মধ্যে আমরা দেখি নিউক্লিক অ্যাসিডটা হতে পারে তোমার ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা থাকবে, দুইটা একসাথে থাকবে না। নিউক্লিক অ্যাসিড অংশটাকে বলা হচ্ছে জিনোম বা বংশগতি বস্তু বা নিউক্লিয়েট, অর্থাৎ ভাইরাসের সকল তথ্য কিন্তু এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএর মধ্যে কি থাকে, সংরক্ষিত থাকে। এরপর হচ্ছে কোনো কোনো ভাইরাসে এই যে তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিক অ্যাসিড, তার বাইরে হচ্ছে ক্যাপসিড, ঠিক আছে। ক্যাপসিডের বাইরে আরও একটি স্তর থাকতে দেখা যায়, যে স্তরটাকে বলা হচ্ছে বহিস্থ আবরণ বা এনভেলপ। এটা মূলত কী দিয়ে তৈরি, যাদের যে সমস্ত ভাইরাসের মধ্যে বহিস্থ আবরণ বা এনভেলপ থাকে তাদেরকে বলবো আমরা লিপো ভাইরাস। তাদেরকে কী বলবো, লিপো ভাইরাস। বহিস্থ আবরণ বা এনভেলপটা কী দিয়ে তৈরি হয়, এটা লিপোপ্রোটিন দিয়ে, প্রধানত লিপোপ্রোটিন। প্রধানত কি, লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন কি, লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এরপর লিপিড বা শর্করাও থাকতে পারে। এরপর হচ্ছে এটার পুরুত্ব হচ্ছে 10 থেকে 15 ন্যানোমিটার। আর এটার যে ছোটো ছোটো এককগুলো আছে, সাব ইউনিটগুলো, এই ছোটো ছোটো সাব ইউনিটগুলোকে বলা হচ্ছে পেপ্লোমিয়ার। এরপর হচ্ছে যদি কোনো ভাইরাসে এই যে এটা না থাকে, অর্থাৎ বাইরের এনভেলপটা না থাকে, তাহলে এটাকে বলা হয় তাকে নগ্ন ভাইরাস বা নেকেড ভাইরাস বলা হয়ে থাকে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, এই যে এনভেলপের মধ্যে দুইটা বিশেষ প্রোটিন থাকে,
একটা হচ্ছে স্পাইক প্রোটিন, একটা হচ্ছে কিছু এনভেলপ প্রোটিন। এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এনভেলপ প্রোটিন। তো এনভেলপ প্রোটিন মূলত হচ্ছে এনভেলপটাকে সুরক্ষা দান করে, আর স্পাইক প্রোটিনগুলো সংক্রমণে সহায়তা করে। তোমরা দেখছো কিছুক্ষণ আগে করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন আছে, এই স্পাইক প্রোটিন কিন্তু আমাদের ফুসফুস বা আমাদের শ্বসনতন্ত্রের কোষের যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রেসেপ্টর আছে, এই রিসেপ্টরের সাথে কি করে যুক্ত হয়ে আমাদের কোষে প্রবেশ করে। কাইন্ডলি আমাকে একটু জানাও তোমরা বুঝতে পারছো কিনা বিষয়গুলো। আচ্ছা, আমাদের সাথে ওয়াজিদুল্লাহ, আরাফাত হাসান আছে, আচ্ছা সাদিয়া, আচ্ছা। তো যারা আছো আমার সাথে ধন্যবাদ তোমাদেরকে। অনেকে তোমরা কাইন্ডলি একটু রেসপন্স করবা। এর পরবর্তী আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, এর পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে ভাইরাসের 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 পরজীবিতা নিয়ে। ভাইরাসের কি নিয়ে? পরজীবিতা। ঠিক আছে, এই টপিক নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা আলোচনা করবো হচ্ছে কি নিয়ে? ভাইরাসের পরজীবিতা নিয়ে। দেখো, প্রথম কথা হচ্ছে ভাইরাসের পরজীবিতা হচ্ছে সুনির্দিষ্ট। ঠিক আছে, এটা প্রথমে লিখবা, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ভাইরাসের কি? ভাইরাসের পরজীবিতা পরজীবিতা হচ্ছে কি? সুনির্দিষ্ট। এর অর্থ কি? দেখো, এর অর্থ কি? ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, এর অর্থ কি? ধরো একটা ভাইরাস যেটা তোমার একটা উদ্ভিদ কোষকে আক্রমণ করবে, ধরো একটা উদ্ভিদ কোষকে কি করে আক্রমণ করতেছে, তাহলে এই ভাইরাসটা কিন্তু কখনো দেখা যায় না প্রাণী কোষকে আক্রমণ করতে দেখা যায় না। তাহলে দেখো, যেটা উদ্ভিদ কোষকে আক্রমণ করে সেটা প্রাণী কোষকে আক্রমণ করতেছে না। আর ধরো কোনো একটা ভাইরাস, আবার যদি আমরা একটা ভাইরাসের কথা চিন্তা করি, যেটা ধরো আক্রমণ করতেছে তোমার এই কোনো একটা ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করতেছে, সেটা আবার দেখা যায় না কখনো অন্য উদ্ভিদ বা কোনো প্রাণীর কোষকে আক্রমণ করতে দেখা যায় না। তাহলে ভাইরাস শুধুমাত্র যাকে আক্রমণ করবে, মানে একটা ভাইরাস একটাকে আক্রমণ করলে দেখা যায় অন্য প্রাণীগুলোকে বা অন্য জীবগুলোকে আক্রমণ করে না। এই জন্য বলা হয়েছে ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট। আমরা আরও কিছু বিষয় বলি, যেমন ধরো তোমাদেরকে যদি বলি পোলিও ভাইরাসের কথা, এগুলো একটু লিখে রাখবা, এগুলো তোমাদের বইয়ে আছে। পোলিও ভাইরাসের কথা, এই পোলিও ভাইরাস ধরো আক্রমণ করে হচ্ছে তোমার ঊর্ধ্বতন শ্বসনতন্ত্রে, অর্থাৎ আমাদের ঊর্ধ্বতন শ্বাসনালীতে কি করে? শ্বাসনালীতে সংক্রমণ তৈরি করে এই পোলিও ভাইরাস। এছাড়াও অনেক সময় এক্ষেত্রে এটা পৌষ্টিক নালীর যে অন্ত্র, ক্ষুদ্রান্ত বৃহদান্ত আক্রমণ করতে পারে, আবার কখনো কখনো এটা স্নায়ুতন্ত্রতে আক্রমণ করতে পারে। ঠিক আছে, আমাদের নার্ভাস সিস্টেমে আক্রমণ করতে পারে। কোনটা? পোলিও ভাইরাস। তাহলে দেখো, আবার আরেকটা বিষয় যদি আমি বলি তোমাদেরকে, চিকেন পক্স ভাইরাস, চিকেন পক্স, এটা আক্রমণ করে কিন্তু ত্বকের মধ্যে। এখন খেয়াল করো, এই চিকেন পক্স ভাইরাস ত্বক থেকে দেখা যায় না কখনো আমাদের শ্বাসনালীতে গিয়ে আক্রমণ করতেছে, অথবা পোলিও ভাইরাস যে অংশগুলোকে আক্রমণ করতেছে, সংক্রমণ করতেছে, সেগুলো ছেড়ে কখনো দেখা যায় না তাকে ত্বকে আক্রমণ করতে। ঠিক আছে, এরপর দেখো, তুমি যদি পোলিওর কথা চিন্তা করো, চিকেন পক্সের কথা চিন্তা করো, তাহলে তুমি দেখবা হচ্ছে তারা হচ্ছে কি সুনির্দিষ্ট কিছু জায়গায় কী করতেছে? আক্রমণ করতেছে। যেমন ধরো আমরা একটা বলতে পারি কোল্ড ভাইরাস, বা যে ঠান্ডা জ্বরের ভাইরাস বা সর্দি জ্বরের ভাইরাস, এটা কিন্তু আক্রমণ করে আমাদের শ্বসনতন্ত্রে। তো এটার শ্বসনতন্ত্রে আক্রমণ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোল্ড ভাইরাস কখনো ত্বকে গিয়ে আক্রমণ করবে না। ঠিক আছে, এটা কিন্তু গিয়ে কখনো তোমার নার্ভাস সিস্টেমে নিউরনে গিয়ে আক্রমণ করবে না। ঠিক আছে, অথবা এটা গিয়ে তোমার অন্ত্রে আক্রমণ করবে না। তাইলে কোনো একটা ভাইরাস সে যেখানে আক্রমণ করতেছে সেটা তার জন্য সুনির্দিষ্ট। এখন এর পিছনে কারণ কি? ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট কেন? ভাইরাস একটা নির্দিষ্ট অংশ আক্রমণ করলে এটা অন্য জায়গায় আক্রমণ করতেছে না কেন? তাহলে দেখো তো, আমরা একটু যদি লক্ষ্য করি, কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম করোনা ভাইরাসের কথা, এটা হয়তো তোমাদের মনে আছে। দেখো, আমি বলেছিলাম আমাদের যে কোষ, আবার যদি আমি একটু বলি, দেখো আমাদের কোষের মধ্যে যে বিশেষ করে হচ্ছে শ্বসনতন্ত্রের বা ফুসফুসের যে কোষ, এই কোষের যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা বিশেষ প্রোটিন আছে, যে প্রোটিনকে বলা হচ্ছে, বলেছিলাম ACE2 বা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2। এই প্রোটিনটা সাথে যুক্ত হতে পারে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটা ড্র করি, এটা হচ্ছে ধরো করোনা ভাইরাস। তো এই করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিনগুলো আছে, করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন গিয়ে কার সাথে যুক্ত হতে পারে?
স্পাইক প্রোটিন গিয়ে যুক্ত হতে পারে এই যে SEU2 রিসেপ্টরের সাথে, এটার সাথে যুক্ত হতে পারে। তাহলে দেখো এখন কথা হচ্ছে করোনা ভাইরাস গিয়ে ত্বকে যুক্ত হতে পারবে না, ত্বকের কোষের মধ্যে এই রিসেপ্টর বা গ্রাহক প্রোটিনটা নাই, সেজন্য এই গিয়ে ত্বকে আক্রমণ করতে পারবে না। তাহলে কোনো একটা ভাইরাস প্রোটিনের জন্য তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে ধরো ভাইরাস প্রোটিনের জন্য, ধরো এটা হচ্ছে ভাইরাস প্রোটিন, এই ভাইরাস প্রোটিনের জন্য যে পোষক কোষে কি থাকবে, পোষক কোষে একটা রিসেপ্টর প্রোটিন থাকবে, একটা কি থাকবে, রিসেপ্টর থাকে বা রিসেপ্টর প্রোটিন থাকে, তাকে ভাইরাস প্রোটিনের জন্য যে পোষক কোষে রিসেপ্টর প্রোটিন থাকে তাকে কি করে, সে ভাইরাস আক্রমণ করে। এই কথাটা আশা করি বুঝতে পারছো। দেখো অর্থাৎ এই যে ভাইরাসের যে প্রোটিনটা, ভাইরাসের এই যে তোমার ভাইরাসের প্রোটিনের জন্য, ধরো এই যে এই ভাইরাসের প্রোটিনের জন্য আমাদের ফুসফুসের কোষে রিসেপ্টর অর্থাৎ SEU2 এই প্রোটিনটা আছে, সেজন্য এই করোনা ভাইরাস আমাদের এই ফুসফুসের কোষকে কি করতে পারছে, আক্রমণ করতে পারছে। এটা কি আমাদের ত্বকের কোষকে কি করবে না, কখনো আক্রমণ করবে না, কারণ ত্বকের কোষে এই প্রোটিনের জন্য, ভাইরাসের এই প্রোটিনের জন্য কোনো রিসেপ্টর নাই, SEU2-র মতো কোনো রিসেপ্টর নাই। তাহলে বুঝতে পারছো কেন ভাইরাসের যে তোমার পরজীবীটা কেন সুনির্দিষ্ট, ভাইরাসের পরজীবীটা কেন সুনির্দিষ্ট, কারণ ভাইরাস তাকে আক্রমণ করবে, ভাইরাস তাকে আক্রমণ করবে যার মধ্যে তার রিসেপ্টর সাইটটা থাকবে, ঠিক আছে। অর্থাৎ ভাইরাস যুক্ত হওয়ার জন্য এক কোষের উপর একটা প্রোটিন থাকতে হয়, ওই প্রোটিনটা যদি করোনা ভাইরাসের যুক্ত হওয়ার জন্য ওই প্রোটিনটা হচ্ছে SEU2, এটা আছে কোথায়, আমাদের শ্বসনতন্ত্রে ফুসফুসের মধ্যে, সেজন্য সে গিয়ে এখানে যুক্ত হচ্ছে, ঠিক আছে, অন্য কোনো জায়গায় যুক্ত হতে পারতেছে না। তাহলে আমরা আশা করি বুঝছি ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট কেন। কাইন্ডলি এটা একটু আমাকে জানাও হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা ব্যাপারটা। আচ্ছা, তোমরা যারা আসো কাইন্ডলি একটু রেসপন্স করো, তোমরা ভাইরাসের যে পরজীবিতা সুনির্দিষ্ট ব্যাপারটা বুঝতে পারছো কিনা, অর্থাৎ একটা নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট অংশে আক্রমণ করবে বা নির্দিষ্ট জীব বা প্রাণীকে আক্রমণ করবে, অন্য কোথাও দেখা যাচ্ছে সে আক্রমণ করতেছে না, কারণ যে ভাইরাসের জন্য যেখানে রিসেপ্টর প্রোটিনটা থাকে সেই ভাইরাস সেখানে গিয়ে কি করবে, আক্রমণ করবে, ঠিক আছে। যে ভাইরাসের জন্য যেখানে কি থাকে, রিসেপ্টর প্রোটিন থাকে, সেই ভাইরাস গিয়ে সেখানে কি করবে, আক্রমণ করবে। তোমাদের আরেকটা ব্যাপার যদি আমি একটু বলি, ইকুলাই একটা ব্যাকটেরিয়া আছে, কি ব্যাকটেরিয়া, ইকোলাই একটা ব্যাকটেরিয়া, ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি ইকোলাই। এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে হচ্ছে একটা ভাইরাস, যে ভাইরাসের নাম হচ্ছে T2 ফাস্ট ভাইরাস। এটা হচ্ছে ধরো T2 ফাস্ট ভাইরাস। এখন এই T2 ফাস্ট ভাইরাসটা কেন এখানে গিয়ে আক্রমণ করে, কারণ এই T2 ফাস্ট ভাইরাস যুক্ত হওয়ার জন্য এই ইকোলাই ব্যাকটেরিয়ার গায়ের মধ্যে কিছু প্রোটিন আছে, তার মানে এগুলা হচ্ছে রিসেপ্টর প্রোটিন। রিসেপ্টর প্রোটিন কার জন্য, রিসেপ্টর প্রোটিন কে যুক্ত হওয়ার জন্য, T2 ফাস্ট ভাইরাস, T2 ফাস্ট ভাইরাস, ঠিক আছে। তাহলে T2 ফাস্ট ভাইরাস যুক্ত হওয়ার জন্য এই ইকোলাই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে কিছু রিসেপ্টর প্রোটিন আছে, সেজন্য ও গিয়ে এখানে যুক্ত হতে পারতেছে, অন্যথায় কি হতো না, পারতো না, ঠিক আছে। তাহলে যে ভাইরাসের জন্য যেখানে রিসেপ্টর প্রোটিন থাকবে সেই ভাইরাস সেখানে গিয়ে কি হবে, যুক্ত হবে। আচ্ছা, তাহলে আমরা ভাইরাসের পরজীবিতা তোমার সুনির্দিষ্ট এই ব্যাপারটা বুঝলাম। এখন আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে কি, তোমরা কাইন্ডলি একটু লিখে নাও না, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ভাইরাসের পরজীবিতা যে সুনির্দিষ্ট সেটা আমরা বুঝলাম। পরবর্তী টপিক আমরা পড়বো হচ্ছে ভাইরাসের যে ইমার্জিং ভাইরাস। পরবর্তী টপিক হচ্ছে কি আমাদের ইমার্জিং ইমার্জিং ভাইরাস, ঠিক আছে। এখন আসো, ইমার্জিং ভাইরাস বলতে আমরা কি বুঝি। দেখো, ইমার্জিং শব্দের অর্থ হচ্ছে, ইমার্জিং শব্দের অর্থ হচ্ছে নতুনভাবে আত্মপ্রকাশ করা, বা বলতে পারো নতুনভাবে হচ্ছে প্রকাশ পাওয়া। তাহলে নতুনভাবে প্রকাশ পাইছে এরকম, এই ধরনের ভাইরাস হচ্ছে ইমার্জিং ভাইরাস। দেখো এটার অর্থ কী,
তা আমরা জানি এমনি একটা ভাইরাসের পরজীবিতা হচ্ছে সুনির্দিষ্ট। একটা ভাইরাস ধরো কোনো একটা বানরকে যদি সে সংক্রমণ ঘটাতে পারে, কোনো একটা বানরকে, কিন্তু দেখা যাচ্ছে সে মানুষে সংক্রমণ ঘটাতে পারে না, ঠিক আছে। কিন্তু কখনো কখনো দেখা যায়, ধরো এইচআইভি, কিছু ভাইরাসের কথা যদি আমি বলি, এই এইচআইভি ভাইরাস, এই এইচআইভি ভাইরাসটা প্রথম দিকে বানরের দেহে পাওয়া যেত, অর্থাৎ তাকে সংক্রমিত করত। কিন্তু দেখা যায় কি এই বানরের দেহে থেকে হঠাৎ করে সে পরিবর্তিত হয়ে মানুষের দেহে সংক্রমণ ঘটাতে সক্ষম হয়েছে। তাহলে দেখো তো ব্যাপারটা কীরকম হলো। একটা প্রজাতি, ঠিক আছে, আমাদের কথা ছিল হচ্ছে আমরা এর আগে পড়েছিলাম হচ্ছে ভাইরাস হচ্ছে কোন ধরনের, ভাইরাসের পরজীবিতা হচ্ছে সুনির্দিষ্ট। ভাইরাস যদি বানরকে আক্রমণ করে তাহলে সে মানুষকে আক্রমণ করতে পারে না সাধারণত। কিন্তু এর ব্যতিক্রম কি দেখা যায়, কখনো কখনো কিছু ভাইরাস হচ্ছে একটা প্রজাতির, সুনির্দিষ্ট প্রজাতি থেকে দেখা যায় সে অন্য প্রজাতিতে গিয়ে সংক্রমণ ঘটাতে পারতেছে। যেমন ধরো এইচআইভি ভাইরাস একটা ইমার্জিং ভাইরাস, কারণ কি সে পূর্ব ছিল বানরের মধ্যে সংক্রমণ তৈরি করতো, সে রোগ সৃষ্টি করতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে বানর থেকে সে একটু চেঞ্জ হয়ে মানুষের মধ্যেও রোগ তৈরি করতে পারে। তাহলে এই ধরনের ভাইরাসকে আমরা কি বলবো, ইমার্জিং ভাইরাস। এই ধরনের ভাইরাস হচ্ছে আরও আছে, ধরো ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস প্রথমে ছিল হচ্ছে ফলখেকু বাঁদর, এই ইবোলা ভাইরাস দ্বারা সংক্রমিত হতো। কিন্তু এই ফলখেকু বাঁদর থেকে এটা সংক্রমিত হয়েছে কোথায়, মানুষের মধ্যে। তাহলে এটাও একটা, যেহেতু একটা প্রজাতির জীব থেকে এটা অন্য একটা প্রজাতি বা মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে, সেজন্য আমরা তাকে কি বলবো, ইমার্জিং ভাইরাস। কি বলবো, ইমার্জিং ভাইরাস। এরপর আছে তোমার কি, চার্স ভাইরাস, সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম যেটা তৈরি করে চার্স ভাইরাস, অর্থাৎ যেটা হচ্ছে রেসপিরেটরি সিনড্রোম তৈরি করবে, শ্বসনতন্ত্রের রোগ তৈরি করবে। যেমন ধরো করোনা ভাইরাসও কিন্তু এক ধরনের চার্স ভাইরাস, ঠিক আছে। এখন এই ভাইরাসটা কি করে, এই ভাইরাসটা দেখা যায় হচ্ছে প্রথমে ছিল তোমার বাঁদরের মধ্যে, তারপর সিভেট ক্যাট নামক এক ধরনের প্রাণীতে সে সংক্রমণ তৈরি করছে, এখান থেকে গিয়ে মানুষের মধ্যে সে সংক্রমণ ছড়াতে পারছে। তাহলে এই যে চার্স ভাইরাস, এই চার্স ভাইরাসও কিন্তু বাঁদর থেকে সিভেট ক্যাট বলা হয় এটাকে, সিভেট ক্যাটে সংক্রমণ তৈরি করছে, এরপর মানুষের মধ্যে সংক্রমণ তৈরি করছে। তাহলে আমরা চার্স ভাইরাসকেও একটা ইমার্জিং ভাইরাস বলতে পারি। তারপর একটা ভাইরাস আছে নেল ভাইরাস। এই নেল ভাইরাস কিন্তু কি হয়, এটা পাখি থেকে তোমার মশকি বা মশার মধ্যে গেছে, যাওয়ার পর এখান থেকে মানুষের মধ্যে প্রবেশ করছে, মানুষের মধ্যে রোগ তৈরি করছে, ঠিক আছে। তাহলে এটাও একটা কি, ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস হচ্ছে এক প্রজাতির পোষক ছেড়ে ভিন্ন অন্য একটা প্রজাতির পোষকের মধ্যে যখন রোগ তৈরি করে, তখন তাকে বলবো আমরা ইমার্জিং ভাইরাস, যেটা নতুন করে আত্মপ্রকাশ করতেছে। প্রথমেই ছিল সে বানরের মধ্যে রোগ তৈরি করছে, পরবর্তী গিয়ে মানুষের মধ্যে কি করছে, রোগ তৈরি করছে। এরপর তুমি ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা বলতে পারো, এটা মনে রাখতে পারো তোমরা, তোমাদের বইও আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পাখি থেকে তোমার মানুষের মধ্যে ছড়িয়েছে, ঠিক আছে, এই ভাইরাসটা। তাহলে আমরা আশা করি কোন পরীক্ষা আসে হচ্ছে কোন ভাইরাসটা হচ্ছে চার্স ভাইরাস, এটা এই জিনিসটা আসে। তো আমরা একটু মনে রাখবো এই বিষয়টা, কোনটা হচ্ছে চার্স ভাইরাস। তো চার্স ভাইরাসের মধ্যে আমরা কি পড়তে পারি, যেমন ধরো এইচআইভি কিন্তু একটা চার্স ভাইরাস, এটা হচ্ছে একটা চার্স ভাইরাস। ইবোলা হচ্ছে একটা চার্স ভাইরাস, ইমার্জিং ভাইরাস। এইচআইভি হচ্ছে একটা ইমার্জিং ভাইরাস, ইবোলা হচ্ছে একটা ইমার্জিং ভাইরাস, চার্স ভাইরাসও একটা ইমার্জিং ভাইরাস, নেল ভাইরাসও ইমার্জিং ভাইরাস, এবং ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও ইমার্জিং ভাইরাস। তো ইমার্জিং ভাইরাস তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানো, ঠিক আছে। অনেক সময় তোমাদের ইমার্জিং ভাইরাসের সংজ্ঞাও আসতে পারে। তো সংজ্ঞা আসলে আমরা বলবো হচ্ছে ভাইরাসের, তো এমনি পরজীবিতা হচ্ছে সুনির্দিষ্ট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ভাইরাস কখনো কখনো স্বাভাবিক পোষক প্রজাতি থেকে সম্পর্কহীন অন্য প্রজাতিতে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো, ইমার্জিং ভাইরাস বলবো। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা ইমার্জিং ভাইরাসের ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমাদের সাথে ইমরি আছে, ইসমাইল আছে, জুবাইদুল্লাহ, ধন্যবাদ তোমাদেরকে রেসপন্স করার জন্য। সাফওয়ান আছে, ধন্যবাদ সবাইকে। সো এর পরবর্তী আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিরিয়ন। এর পরবর্তী টপিক কি, ভিরিয়ন।
এখন ভিরিয়ন বিষয়টা কি? তো আমরা প্রথমে জানি হচ্ছে একটা ভাইরাসের বাইরে কি থাকে, প্রোটিনের আবরণ বা ক্যাপসিড থাকে, ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে ধরো একটা ভাইরাস। এখন এই ভাইরাসটা ধরো কোনো একটা প্রাণীর মধ্যে, কোনো একটা জীবের মধ্যে কি তৈরি করতে পারে, সংক্রমণ ঘটাতে পারে, অর্থাৎ রোগ তৈরি করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই ভাইরাসের কি আছে, সংক্রমণ ক্ষমতা আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়, ধরো একটা ভাইরাস, ধরো ঠিক সেম এরকম আরেকটা ভাইরাস যদি আমরা বলি, ধরো এটা যেরকম ভাইরাস, এরকম ঠিক আরও একটা ভাইরাস, সেম আরেকটা ভাইরাস কি হয়, সে সংক্রমণ ঘটাতে পারে না, সেও কিন্তু নিউক্লিক অ্যাসিড এবং কি দিয়ে তৈরি, প্রোটিনের আবরণ দিয়ে তৈরি। ঠিক আছে, সে কিন্তু কি হতে পারে, সে কি করতে পারে, সংক্রমণ ক্ষমতাহীন। এখন দেখো, একটা কি করতেছে, একটা হচ্ছে সংক্রমণ ঘটাতে পারতেছে একটা ভাইরাস, আরেকটা ভাইরাস সংক্রমণ তৈরি করতে বা কোনো প্রাণীর মধ্যে বা জীবের মধ্যে কি করতে পারতেছে না, রোগ তৈরি করতে পারতেছে না। যে সকল ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে তাদেরকে বলবো আমরা ভিরিয়ন। ঠিক আছে, তাদেরকে কি বলবো, ভিরিয়ন। আর যারা সংক্রমণ ঘটাতে পারে না, সংক্রমণ ক্ষমতাহীন, তাদেরকে বলবো আমরা তাদেরকে বলবো নিউক্লিও ক্যাপসিড। তাদেরকে কি বলবো, নিউক্লিও ক্যাপসিড। ঠিক আছে, তাহলে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে কি বলবো, এখানে দেখো ভিরিয়ন কি, এই সংখ্যাটা আসতে দেখা যায় বেশি। দেখো ভিরিয়ন হচ্ছে কি, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে আমরা বলবো ভিরিয়ন। আর সংক্রমণ ক্ষমতাবিহীন বা সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে আমরা কি বলবো, নিউক্লিও ক্যাপসিড। ঠিক আছে, কেন নিউক্লিও ক্যাপসিড বলা হচ্ছে, এটার কোনো ভাইরাস হলেও এটা কিন্তু সংক্রমণ করতে পারতেছে না, শুধুমাত্র সে বোঝাই যাচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি একটা সত্তা, সেজন্য এটাকে বলতেছে নিউক্লিও, মানে মিন করতেছে নিউক্লিক অ্যাসিডকে, ক্যাপসিড মিন করতেছে তার আবরণকে। এটা শুধু নিউক্লিক অ্যাসিডের একটা রাসায়নিক উপাদান, যেটা তোমার কি করতে পারতেছে না, সংক্রমণ তৈরি করতে পারতেছে না। যদি সংক্রমণ তৈরি করতে পারে তখন বলবো ভিরিয়ন, সংক্রমণ তৈরি করতে না পারলে তাহলে বলবো আমরা নিউক্লিক ক্যাপসিড। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এর পরবর্তী আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তোমার কি, সেগুলোর মধ্যে আছে তোমার সাবভাইরাল সত্তা। কি আছে এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সাবভাইরাল সত্তা, যেটাকে বলা হচ্ছে সাবভাইরাল এজেন্ট বলা হয় তাকে। তো আমরা এখন সাবভাইরাল এজেন্ট বা সাবভাইরাল সত্তা নিয়ে কথা বলবো। আমরা এই সাবভাইরাল সত্তা বা সাবভাইরাল এজেন্টের মধ্যে কি কি আছে, কি কি নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা কথা বলবো হচ্ছে তোমার ভিরয়েড নিয়ে কথা বলবো, ভিরয়েড। এরপর কথা বলবো আমরা প্রিয়ন্স নিয়ে, ঠিক আছে, প্রিয়ন্স। এরপর হচ্ছে তোমার স্যাটেলাইট নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাইলে আমরা আমাদের বইয়ের মধ্যে সাবভাইরাল সত্তা খুবই ইম্পর্টেন্ট টপিক। কোন কোন সাবভাইরাল সত্তা নিয়ে কথা আছে, ভিরয়েড, প্রিয়ন্স এবং কি স্যাটেলাইট। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ভিরয়েড নিয়ে। প্রথমে আমরা কথা বলবো কি নিয়ে, প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ভিরয়েড নিয়ে। দেখো এখন ভিরয়েড জিনিসটা কি, দেখো ভিরয়েড, ঠিক আছে, বলেছিলাম ভির মানে হচ্ছে ভাইরাস, ভিরয়েড। এখানে ভির মানে হচ্ছে কি, ভির মানে হচ্ছে ভাইরাস, ভির মানে কি ভাইরাস। আর ওয়েট মানে হচ্ছে কি সদৃশ বা কি মতো, অর্থাৎ ভাইরাস সদৃশ বা ভাইরাসের মতো, কিন্তু ভাইরাস না। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একটু দেখি, দেখো একটা ভাইরাস, আবার যদি আমি একটু বলি, একটা ভাইরাসের বাইরে কি থাকে, তোমার প্রোটিনের আবরণ থাকে। যে প্রোটিনের আবরণটাকে তোমরা বলছিলা কি ক্যাপসিড, কি বলছিলা ক্যাপসিড। আর ভিতরে কি থাকে, ভিতরে থাকে একটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড থাকবে কি ডিএনএ অথবা আরএনএ। এখন এটা হচ্ছে একটা ভাইরাসের সাধারণ গঠন, কিন্তু ভিরয়েডটা কীরকম দেখো, ভিরয়েড হচ্ছে কি, ভিরয়েডের মধ্যে কোনো ধরনের ক্যাপসিড থাকে না, বাইরে কোনো ক্যাপসিড থাকবে না। নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে হচ্ছে শুধুমাত্র ডিএনএ, কি থাকে, শুধুমাত্র আরএনএ, শুধু আরএনএ থাকে। তাহলে আরএনএটাও কিন্তু কীরকম, এই আরএনএটা হচ্ছে বৃত্তাকার। আরএনএটা কীরকম, এটা হচ্ছে আরএনএ, কোন ধরনের আরএনএ, এটা হচ্ছে বৃত্তাকার আরএনএ। তাহলে ভিরয়েড কি, ভিরয়েড হচ্ছে কি একটা বৃত্তাকার আরএনএ, যে আরএনএটা কি তৈরি করতে পারে, শুধুমাত্র একটা বৃত্তাকার আরএনএ, যেটা সংক্রমণ বা রোগ তৈরি করতে পারে। কোথায় রোগ তৈরি করতে পারে, উদ্ভিদ দেহে। কোথায় রোগ তৈরি করতে পারে, উদ্ভিদ দেহে। তাহলে দেখো, তাহলে আমাদের যদি
সংজ্ঞা আসে আমরা কি বলবো যে ভিরয়েড কি, তোমরা বলবো কি ভিরয়েড হচ্ছে, ভিরয়েড কি যদি সংজ্ঞা আসে তাহলে আমরা কি বলবো, সংক্রামক সংক্রামক আরএনএ কে আমরা কি বলবো, আরএনএ কে আমরা বলবো হচ্ছে ভিরয়েড। ঠিক আছে, এখন ভিরয়েডের জন্য আরও কিছু বিষয় আমরা জেনে নেব। ভিরয়েড মূলত হচ্ছে একসূত্রক বৃত্তাকার আরএনএ, একসূত্রক বৃত্তাকার কি আরএনএ, যেটা হচ্ছে তোমার ভাইরাস থেকেও ছোট, ভাইরাস থেকেও ছোট। অর্থাৎ দেখো ভাইরাসের বাইরে তো আমরা জানি একটা প্রোটিনের আবরণ থাকে, তারপর একটা তোমার কি থাকে এই ডিএনএ বা আরএনএ থাকে, কিন্তু এখানে যেহেতু কোনো প্রোটিনের আবরণ নাই, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড বা আরএনএটাই হচ্ছে কি তৈরি করতেছে, রোগ তৈরি করতেছে, সেটা এটা ভাইরাস থেকেও অনেক ছোট। ঠিক আছে, বা আমরা বলতে পারি ভাইরাস থেকেও এটা ক্ষুদ্র। ঠিক আছে, এরপর এটা শুধুমাত্র কোথায় রোগ তৈরি করতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট কথা মনে রাখবা, শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ তৈরি করে, উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে বলতে পারি। এরপর এই যে ভিরয়েড, শুধুমাত্র দেখো প্রথম দিকে বিজ্ঞানীদের এই ধারণাটা ছিল না শুধু আরএনএ, শুধুমাত্র একটা আরএনএ রোগ তৈরি করতে পারে, এই ধারণাটা ছিল না, কিন্তু পরবর্তীতে ভিরয়েড আবিষ্কার হওয়ার পর দেখা গেছে কি শুধুমাত্র একটা আরএনএও কি তৈরি করতে পারে, রোগ তৈরি করতে পারে। তো ভিরয়েডের আবিষ্কারক হচ্ছে কারা, এটা আমরা মনে রাখবো। ভিরয়েড প্রথম আবিষ্কারকের মধ্যে আছেন থিওডর ডাইনার এবং আরেকজন আছে হচ্ছে আর.এস. ব্রেইনার। এই দুজন বিজ্ঞানী ভিরয়েডকে প্রথম ব্যাখ্যা করেছে, মানে ওনারা বলেছে যে ভিরয়েড নামক একটা আরএনএ, বৃত্তাকার আরএনএ, যেটা রোগ সৃষ্টি করতে পারে। তো এর পরবর্তীতে বোঝা গেল হচ্ছে শুধুমাত্র ভাইরাস না, ভাইরাসের মধ্যে প্রোটিন থাকে, আরএনএ থাকে, প্রোটিন ছাড়া শুধুমাত্র একটা সিঙ্গেল আরএনএ দিয়েও কী করা সম্ভব, রোগ তৈরি হওয়া সম্ভব। এখন এই যে রোগগুলা হয়ে থাকে ভিরয়েড গঠিত রোগ, তো আমরা যদি ভিরয়েড গঠিত রোগ, আমরা জানি ভিরয়েড গঠিত রোগ, ভিরয়েড শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ তৈরি করে। তো ভিরয়েড গঠিত যে রোগের কথা আমাদের বইয়ের মধ্যে আছে, সেই রোগটা হচ্ছে নারকেলের খেডাং রোগ। ঠিক আছে, নারকেলের কি রোগ, নারকেলের ক্যাডাং রোগ, নারকেলের কি রোগ, ক্যাডাং রোগ, বা নারকেলের ক্যাডাং রোগ বলা হয় তাকে, ক্যাডাং ডিজিজ মানে হচ্ছে কি রোগ। তাহলে এই যে রোগটা, নারকেলের এই ক্যাডাং রোগটা হচ্ছে কি দ্বারা হয়ে থাকে, ভিরয়েড দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, ক্যাডাং শব্দের অর্থ আমি তোমাদেরকে বলেছিলাম, এই ক্যাডাং শব্দ হচ্ছে ফিলিপাইনের একটা থ্যাগালক ভাষা বলা হয়, যেটাকে একটা ভাষা আছে যেটাকে বলা হয় থ্যাগালক ভাষা, ওই ভাষা থেকে আসছে। তাহলে ফিলিপাইনের একটা ভাষা থেকে ক্যাডাং শব্দটা আসছে, যার অর্থ হচ্ছে কি হলুদ হয়ে যাওয়া বা বিবর্ণ হয়ে যাওয়া। তো ক্যাডাং রোগটা হলে নারকেলের পাতা হলুদ হয়ে যায়, নারকেলের ফলন কমে যায়, সেজন্য এটার নামকরণ করা হয়েছে নারকেলের কি ক্যাডাং ডিজিজ বা নারকেলের ক্যাডাং রোগ। তো প্রশ্ন আসতে পারে নারকেলের ক্যাডাং রোগ কার দ্বারা হয়ে থাকে, এটা হচ্ছে নারকেলের ক্যাডাং রোগ হয়ে থাকে ভিরয়েড দ্বারা। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখব ভিরয়েড দিয়ে তোমাদের বইয়ে এই রোগের কথা শুধু উল্লেখ আছে, এছাড়াও আরও অনেক রোগ হয়, যেমন ধরো বলেছিলাম 42 স্পিন্ডল টিউবার ডিজিজ, এই রোগটা হয়ে থাকে ভিরয়েড দ্বারা, টিউবার ডিজিজ বা কি রোগটা হয়ে থাকে কার দ্বারা, পটেটো স্পিন্ডল। এটা বুঝতে পারতো, টিউবার বলা হচ্ছে আলুকে, যে আলু কি হয়ে যায়, স্পিন্ডল এটা সরু হয়ে যায়, লম্বাটে হয়ে যায় এবং ছোটো হয়ে যায়। এছাড়াও আরেকটা রোগ আছে সাইট্রাস বা লেবু জাতীয় উদ্ভিদগুলোকে বলা হচ্ছে সাইট্রাস উদ্ভিদ, সাইট্রাস এক্সোকর্টিস ডিজিজ হয়, যেটা হলে লেবু জাতীয় গাছের বাকল ফেটে যায়। তাহলে এই রোগের কথা আমাদের উল্লেখ না থাকলেও আমরা একটু মনে রাখতে পারি এই রোগগুলোও কার দ্বারা হয়ে থাকে, ভিরয়েড দ্বারা হয়ে থাকে। কিন্তু আমাদের বইয়ে উল্লেখ আছে হচ্ছে নারকেলের কোন রোগের কথা, ক্যাডাং রোগের কথা। তাহলে আমরা একবার দেখে নিই যে তোমার ভিরয়েড দ্বারা আসলে কি, ভিরয়েড জিনিসটা কি। ভিরয়েড হচ্ছে কি, ভির মানে হচ্ছে ভাইরাস, ওয়েড মানে সদৃশ, এটা ভাইরাস সদৃশ কিন্তু ভাইরাস না, ভাইরাস একদম ভাইরাসের মতো হুবহু না, কিন্তু ভাইরাসের মতো কিছু। ঠিক আছে, এরকম বোঝাইছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ভিরয়েড, মূলত একটা বৃত্তাকার আরএনএ, যে আরএনএটা কি তৈরি করে, রোগ তৈরি করতে পারে শুধু উদ্ভিদ দেহে। ঠিক আছে, এবং তাহলে আমরা বলতে পারি ভিরয়েডের সংজ্ঞা কি বলতে পারি, ভিরয়েড হচ্ছে সংক্রামক আরএনএকে কি বলে, ভিরয়েড বলে, যেটা হচ্ছে একসূত্রক বৃত্তাকার আরএনএ। ঠিক আছে,
আচ্ছা, যেটা ভাইরাস থেকেও অনেক ক্ষুদ্র হবে, শুধুমাত্র উদ্ভিদ দেহে সে কি তৈরি করে, রোগ তৈরি করে। তো আবিষ্কার কারা করছে এটা মনে রাখবা, আর নারকেলের ক্যাডাং রোগের কথা মনে রাখবা। তো ভিরয়েড নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বা ভিরয়েড বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। ভিরয়েড নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা ভিরয়েডের ব্যাপারে বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও। সমান। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে যারা আছো অনেকে বলছে রেসপন্স করতেছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিয়ন্স। এর পরবর্তী টপিক হচ্ছে কি, প্রিয়ন্স। প্রিয়ন্স হচ্ছে আরেকটা সাব ভাইরাল সত্তা। এরপর কথা বলা হচ্ছে কাকে নিয়ে, প্রিয়ন্স নিয়ে। প্রিয়ন্স। আচ্ছা, তো প্রিয়ন্স নিয়ে এখন আমরা কথা বলবো। দেখো, প্রথমে প্রিয়ন্স নামটা যদি একটু ভেঙে বোঝার চেষ্টা করি। প্রিয়ন্স, এখানে প্রথমে পিআর এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রোটিন গঠিত বা প্রোটিনেশিয়াস। আর আই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইনফেকশাস, অর্থাৎ এমন একটা প্রোটিন যেটা সংক্রমণ তৈরি করতে পারে, ইনফেকশন তৈরি করতে পারে। অন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পার্টিকেল। তাহলে দেখো তো কি বোঝাচ্ছে, পার্টিকেল মানে আমরা কি বুঝি, কণা। কোনো একটা কণা বা পার্টিকেল হচ্ছে কি, যেটা কি করতে পারে, একটা প্রোটিন কণা, একটা প্রোটিন গঠিত কণা বা পার্টিকেল যেটা সংক্রমণ তৈরি করতে পারে। তা আবার আমরা ভাইরাসের গঠনের কথা বললে কি আসে, একটা ক্যাপসিড, ভিতরে থাকে একটা কি, ক্যাপসিডটা হচ্ছে প্রোটিনের আবরণ, একটা প্রোটিনের আবরণ, এবং ভিতরে হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। তো প্রিয়ন্সের ক্ষেত্রে কি হয়, কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, শুধুমাত্র একটা কি থাকে, একটা প্রোটিন থাকে, একটা কি থাকে, প্রোটিন আবরণ থাকে বা প্রোটিন থাকে, যে প্রোটিনটা কি তৈরি করতে পারে, রোগ তৈরি করতে পারে। তাহলে আমরা প্রিয়ন্সের যে সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সংক্রামক, অর্থাৎ যেটা রোগ তৈরি করতে পারে সেটাকে বলবো আমরা সংক্রামক প্রোটিন তন্তু বা ফাইব্রিল মানে কি, তন্তু, ঠিক আছে। সংক্রামক প্রোটিন ফাইব্রিল বা তন্তুকে কি বলে, ফাইব্রিলকে প্রিয়ন্স বলে। তাহলে প্রিয়ন্সের মধ্যে শুধুমাত্র এটা হচ্ছে একটা প্রোটিন যেটার মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না। এখন এই প্রিয়ন্সটা দেখো, যদি প্রিয়ন্স হচ্ছে শুধুমাত্র একটা প্রোটিন যেটা কি করতে পারে, সংক্রমণ ঘটাতে পারে। এখন এই প্রিয়ন্স রোগ তৈরি করে কোথায়, এটা আমাদের মনে রাখতে হবে। প্রিয়ন্স শুধুমাত্র প্রাণীদেহে রোগ সৃষ্টি করে। কোথায়, প্রাণীদেহে কি তৈরি করে, রোগ সৃষ্টি করে। বিরয়েড করে হচ্ছে উদ্ভিদ দেহে, প্রিয়ন্স করতেছে প্রিয়ন্স প্রাণী, এবার মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, প্রিয়ন্স কোথায় রোগ সৃষ্টি করে, প্রাণী দেহে কি তৈরি করে, রোগ সৃষ্টি করে, ঠিক আছে। প্রিয়ন্স কিন্তু উদ্ভিদ দেহে রোগ তৈরি করতে পারে না। এখন প্রাণীদেহের কোথায় সেই প্রিয়ন্স প্রাণীদেহের কোথায় রোগ সৃষ্টি করে, মনে রাখবে, প্রিয়ন্স প্রাণীদেহের স্নায়ুতন্ত্রে রোগ তৈরি করে, স্নায়ুতন্ত্রে রোগ তৈরি করে। এখন স্নায়ুতন্ত্রের রোগ তৈরি হলে তখন দেখা যায় স্নায়ুকোষ বা নিউরন ধ্বংসপ্রাপ্ত হয়। সেজন্য স্নায়ুতন্ত্র দ্বারা যে রোগটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ। একে বলা হচ্ছে নিউরোডিজেনারেটিভ রোগ, অর্থাৎ ডিজেনারেট করা মানে হচ্ছে ধ্বংস করা। এটা স্নায়ুতন্ত্র বা নিউরো দ্বারা বোঝাচ্ছে স্নায়ুতন্ত্র বা নিউরনকে। তো যেহেতু ধ্বংস করতেছে স্নায়ুতন্ত্রকে, সেজন্য এটাকে বলা হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ তৈরি করে কে, প্রিয়ন্স। তাহলে বুঝো, প্রিয়ন্স শুধুমাত্র প্রাণীদেহে রোগ তৈরি করে। প্রাণীদেহের কোন অংশকে সে আক্রমণ করে, প্রাণীদেহের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কোষগুলা বা স্নায়ুতন্ত্রকে সে ধ্বংস করবে, ঠিক আছে। সেজন্য এটাকে বলা হচ্ছে প্রিয়ন্স দ্বারা সৃষ্ট রোগকে কি বলা হয়, নিউরোডিজেনারেটিভ ডিজিজ। এখন প্রিয়ন্স দ্বারা কোন কোন রোগগুলো সৃষ্টি হয়, বিভিন্ন প্রাণীতে প্রিয়ন্স দ্বারা রোগ সৃষ্টি হয়। যেমন ধরো আমরা যদি বলি, মানুষের মধ্যে প্রিয়ন্স দ্বারা রোগ তৈরি হয়। মানুষের মধ্যে প্রিয়ন্স গঠিত রোগ, প্রথমে আমরা লিখি এখানে হচ্ছে কি গঠিত রোগ, প্রিয়ন্স
প্রিয়ন্স গঠিত রোগ, এগুলোর মধ্যে কি কি আছে? প্রিয়ন্স প্রথমত হচ্ছে কোথায় রোগ তৈরি করে? প্রিয়ন্স রোগ তৈরি করে হচ্ছে মানুষের মধ্যে। মানুষের কোন রোগ তৈরি করে প্রিয়ন্স? মানুষের তৈরি করে হচ্ছে কুরু রোগ, ঠিক আছে, কুরু। ও আরেকটা রোগ আছে যেটাকে বলা হচ্ছে ক্রয়েডসফেল্ড জ্যাকব ডিজিজ, ক্রয়েডসফেল্ড জ্যাকব ডিজিজ, ঠিক আছে। দেখো এই ক্রয়েডসফেল্ড জ্যাকব ডিজিজ এগুলোর নাম আসলে কিভাবে করা হয়েছে এটা যদি আমরা একটু দেখি। দেখো এই কুরু রোগটা হতো কোথায়? এই কুরু রোগটা দেখা যাইতে হচ্ছে পাপুয়া নিউগিনির কিছু উপজাতিদের মধ্যে। পাপুয়া নিউগিনি যে দেশটা আছে এখানে বেশিরভাগ উপজাতি বসবাস করে, বিভিন্ন উপজাতিদের মধ্যে এই কুরু ডিজিজটা দেখা যেত। এটা হলে কি হইতো, এই মানুষগুলা মধ্যে ক্যানাবলিজম বা তোমার যে মৃত মানুষ ভক্ষণ করা বা খাওয়ার একটা প্রবণতা ছিল। ফলে তারা কোনো একটা মানুষ ধরো কুরু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, সো অন্যরা কী করছে, তার মগজ খাইছে। এই অবস্থায় দেখা যায় কি সেও যারা খাইছে তারাও এই কুরু রোগে আক্রান্ত হয়েছে, ঠিক আছে। কুরু শব্দের অর্থ হচ্ছে পাপুয়া নিউগিনির ভাষা, যে শব্দের অর্থ হচ্ছে তোমার কম্পন। কুরু শব্দের অর্থ কি? কম্পন বা কাঁপা। তো এই কুরু ডিজিজটা হলে কি হয়? এই কুরু ডিজিজটা হলে কি হয়, পুরা শরীর কাঁপতে থাকে। যেহেতু স্নায়ুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেজন্য পুরা শরীর কাঁপতে থাকে। এবং কুরু ডিজিজ হলে মস্তিষ্কের যে ক্ষতি হওয়ার কারণে মস্তিষ্কটা খুব ছিদ্রযুক্ত হয়ে যায়, অর্থাৎ স্পঞ্জের মতো হয়ে যায়। তো এই কুরু ডিজিজটার নামকরণ হচ্ছে এখান থেকে। আর ক্রয়েডসফেল্ড জ্যাকব ডিজিজ, এটা দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে ক্রয়েডসফেল্ড আর একজনের নাম হচ্ছে জ্যাকব। ওনাদের নাম অনুসারে এটাকে বলা হয় ক্রয়েডসফেল্ড জ্যাকব ডিজিজ। তোমাদের বই এটাকে শুধু ক্রয়েডসফেল্ড ডিজিজ বা রোগ হিসেবে উল্লেখ করেছে। সংক্ষেপে অনেক সময় এটাকে ক্রয়েডসফেল্ড থেকে সি, জ্যাকব থেকে জে, ডিজিজ থেকে জি সিডিও বলা হয়, সরি সিজেডিও বলা হয়ে থাকে, ঠিক আছে, ক্রয়েডসফেল্ড জ্যাকব ডিজিজ। তাহলে আমরা প্রিয়ন্স দ্বারা মানুষের মধ্যে কোন কোন রোগ হয়ে থাকে? কুরু রোগ হয়ে থাকে, ক্রয়েডসফেল্ড জ্যাকব ডিজিজ হয়ে থাকে। তো এগুলো আমরা মনে রাখবো। এর পরবর্তী প্রিয়ন্স দ্বারা আরও রোগ তৈরি হয় কোথায়? মানুষের মধ্যে তো দেখলা, এখন দেখবা হচ্ছে তোমার ভেড়া ও ছাগলের মধ্যে রোগ তৈরি হয় প্রিয়ন্স দ্বারা। ভেড়া ও ছাগলে কোন রোগটা প্রিয়ন্স দ্বারা হয়ে থাকে? দেখো সেটা হচ্ছে স্ক্রেফি। ভেড়া ও ছাগলের স্ক্রেফি রোগটা হয়ে থাকে। বলেছিলাম স্ক্রেফি শব্দের অর্থ হচ্ছে কি তোমার ঘষা বা আঘাত করা। তো যেই ভেড়া বা ছাগল তোমার প্রিয়ন্স দ্বারা এই রোগটা হয়, তারা তাদের ত্বক বা দেহকে ঘষতে থাকে, কোনো কিছুর সাথে আঘাত করতে থাকে, সেই জন্য এইখান থেকে নামটা আসছে হচ্ছে স্ক্রেফি। এরপর ভেড়া ও ছাগলের মধ্যে স্ক্রেফি দেখা যায়। এরপর আরেকটা রোগ হচ্ছে গরুর মধ্যে এই রোগটা দেখা যায়, যেটাকে বলা হচ্ছে ম্যাট খাও রোগ। সেটা হচ্ছে কি? ম্যাট খাও রোগ। এই ম্যাট খাও রোগটা বোঝা যাচ্ছে ম্যাট, অর্থাৎ সে গরুটা কিসের মতো আচরণ করবে? পাগলের মতো আচরণ করবে, অথবা এটা তোমার আচরণ করবে হচ্ছে অস্বাভাবিক আচরণ করবে। যেহেতু তার নিউরন বা স্নায়ুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সেজন্য সে পাগলের মতো আচরণ করবে বা তোমার কি বলে অস্বাভাবিক আচরণ করবে, ঠিক আছে। সেজন্য এটার নাম হচ্ছে ম্যাট কাউ। তাহলে আমরা দেখলাম হচ্ছে আসলে প্রিয়ন্স গঠিত কোন কোন রোগ। এটা হচ্ছে কুরু ডিজিজ, এরপর হচ্ছে তোমার ক্রয়েডসফেল্ড জ্যাকব ডিজিজ যেগুলো মানুষের মধ্যে হয়, ভেড়া ছাগলের মধ্যে হয়ে থাকে স্ক্রেফি ডিজিজ, গরু এবং তোমার গরুর মধ্যে হয়ে থাকে ম্যাট খাও রোগ। তো এখন এই প্রিয়ন্সের কথা পূর্বে মানুষের জানা ছিল না হচ্ছে শুধুমাত্র একটা প্রোটিন দিয়ে কি হতে পারে, রোগ তৈরি হতে পারে। পরবর্তীতে এই শুধুমাত্র যে একটা প্রোটিন দিয়ে রোগ তৈরি হতে পারে, এই বিষয়টা মানুষের সামনে আসছেন হচ্ছে স্ট্যানলি বি ফ্রুশেনার। স্ট্যানলি বি ফ্রুশেনার উনি হচ্ছে কিসের আবিষ্কারক? প্রিয়ন্সের আবিষ্কারক, ঠিক আছে। ওনার নামটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল প্রিয়ন্স বিষয়ে কথাবার্তা। প্রিয়ন্স হচ্ছে কি শুধুমাত্র একটা প্রোটিন যেটা মানুষের কি করতে পারে, সংক্রমণ ঘটাতে পারে, বিভিন্ন প্রাণীর দেহে সংক্রমণ ঘটাতে পারে। সেজন্য আমরা বললাম হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইবিলকে আমরা প্রিয়ন্স বলবো। ফাইবিল মানে হচ্ছে প্রোটিনের সুতা বা তন্তু, এমন একটা প্রোটিন তন্তু যেটা কি করতে পারে, সংক্রমণ তৈরি করতে পারে। প্রিয়ন্স শুধুমাত্র প্রাণীদেহে রোগ তৈরি করতে পারে, প্রাণীদেহের কোন অংশে? স্নায়ুতন্ত্রের রোগ তৈরি করতে পারে, সেজন্য স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে বিদায় এই ধরনের রোগকে বলা হয় নিউরোডিজেনারেটিভ ডিজিজ। প্রিয়ন্স গঠিত রোগগুলো হচ্ছে মানুষের মধ্যে কুরু, ক্রয়েডসফেল্ড জ্যাকব ডিজিজ, ভেড়া ছাগলের মধ্যে স্ক্রেফি ডিজিজ, গরুর মধ্যে ম্যাড কাউ ডিজিজ। আর প্রিয়ন্সের কথা সর্বপ্রথম উল্লেখ করছেন স্ট্যানলি বি ফ্রুশেনার, উনি প্রিয়ন্সের হচ্ছে আবিষ্কারক। এর জন্য ওনাকে কিন্তু নোবেল প্রাইজও দেওয়া হয়েছে। তো আশা করি প্রিয়ন্স পর্যন্ত তোমরা বুঝতে পারছো। যারা আসো কাইন্ডলি একটু রেসপন্স করো, প্রিয়ন্স পর্যন্ত বুঝতে পারছো কিনা।
প্রিয়ন্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি একটু করতে পারবা, যদি প্রিয়ন্স নিয়ে কিছু বলার থাকে। আচ্ছা, জোবায়দুল্লাহ আছে আমাদের সাথে, তো ইসমাইল উদ্দিন, আচ্ছা ইস্তাদ সুলতানা, সবাই যারা কমেন্ট করতে ধন্যবাদ। ইমরি, তোমরা যারা ধৈর্য ধরে ক্লাস করতেছো সবাইকে ধন্যবাদ, এবং ক্লাসগুলো নোট করবা। নোটগুলো আমাদের যে বায়োলজি প্রো এই তোমার গ্রুপটা আছে এখানে তুমি শেয়ার করবা। যারা নোট শেয়ার করবা কিন্তু তাদের প্রতিজনের জন্য কিন্তু গিফট আছে অবশ্যই। সো কাইন্ডলি এটা মাথায় রাখবা। আমি এই ক্লাস শেষে কিন্তু যারা যারা নোট শেয়ার করবা রেগুলার তাদের কাছে অবশ্যই গিফট পাঠিয়ে দেবো। সো ধন্যবাদ যারা ক্লাস করতেছো। এর পরবর্তী আমরা একদম লাস্ট সাবভাইরাল ক্লাস শেষ করে দেব। এখন আমরা আলোচনা করব হচ্ছে স্যাটেলাইট নিয়ে, ঠিক আছে। এর আরেকটা সাবভাইরাল সত্তা, এটা হচ্ছে স্যাটেলাইট। তাহলে অন্য একটা সাবভাইরাল সত্তা কি? স্যাটেলাইট। দেখো স্যাটেলাইট, এখন এই স্যাটেলাইট দ্বারা আমরা কি বুঝি? দেখো স্যাটেলাইট আমরা জানি কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট। তো এখন স্যাটেলাইট হচ্ছে কোনো একটা গ্রহকে, কোনো একটা, এটা হতে পারে চাঁদ বা পৃথিবীকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরলে তখন আমরা তাকে বলি স্যাটেলাইট। অর্থাৎ কাউকে কেন্দ্র করে কি ঘুরে এরকম বস্তুকে আমরা বলি হচ্ছে স্যাটেলাইট। কিন্তু এমনি স্যাটেলাইট শব্দের যদি মূল অর্থ আমরা বের করার চেষ্টা করি, তার অর্থ হচ্ছে রক্ষক বা সহায়ক, রক্ষক বা সহায়ক। তো এখন এই নাম অর্থটা বুঝে গেলে আমরা কিন্তু স্যাটেলাইট ভাইরাস বা স্যাটেলাইট কি বিষয়টা বুঝতে পারবো। দেখো স্যাটেলাইট ভাইরাস হচ্ছে মূলত একটা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ তো বা আরএনএ, নিউক্লিক অ্যাসিড, যেটা অন্য একটা পোষক কোষের মধ্যে, অন্য একটা প্রাণীর কোষে বা জীবের কোষের মধ্যে প্রবেশ করবে। ধরো এটা একটা কোনো একটা প্রাণী বা জীবের কোষ, এই জীবের কোষের মধ্যে কি করবে? এই যে নিউক্লিক অ্যাসিড সত্তা, এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ এটা প্রবেশ করবে এখানে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। প্রবেশ করার পর এটা ধরো প্রবেশ করবে, প্রবেশ করার পর এই কোষের মধ্যে অন্য একটা ভাইরাস, ধরো এটা হচ্ছে আরেকটা ভাইরাস, এটা একটা আরেকটা ভাইরাস, যে ভাইরাসটা আগে থেকে এখানে ধরো ছিল। তো এই ভাইরাসের সহায়তায় কি করে? এই ভাইরাসের সহায়তায় এই স্যাটেলাইট সত্তাটা কি করে? অনেকগুলা প্রতিলিপি কি করে তৈরি করে। তাহলে পোষক কোষের ভিতরে অন্য ভাইরাসের সহায়তায় নিজে থেকে করতে পারে না, অন্যজনের সাহায্য লাগতেছে, সেজন্য দেখো সহায়ক, আর সহায়ক থেকে আসছে কি স্যাটেলাইট, ঠিক আছে। অন্যজনের সহায়তা লাগে, সেজন্য তাকে কি বলতেছে? স্যাটেলাইট ভাইরাস বলতেছে। এখন দেখো সে কি করে? অন্যজনের সহায়তা অনেকগুলা প্রতিলিপি তৈরি করে, এবং পরবর্তীতে এই প্রতিলিপিগুলো কি হয়? নিউক্লিক অ্যাসিড দ্বারা আবদ্ধ হয়, সরি নিউক্লিক অ্যাসিড না, প্রোটিন দ্বারা আবদ্ধ হয়। এখন এই যে প্রোটিন দ্বারা, এই যে তোমার প্রোটিন দ্বারা আবদ্ধ এই ভাইরাসগুলা এখন বের হয়ে আসবে, এগুলা প্রোটিন দ্বারা আবদ্ধ এই যে ভাইরাস, এই ভাইরাসগুলোকে বলা হচ্ছে এখন, এগুলাকে বলা হচ্ছে স্যাটেলাইট ভাইরাস। এগুলোকে কি বলা হয়? স্যাটেলাইট, স্যাটেলাইট কি ভাইরাস, স্যাটেলাইট ভাইরাস। দেখো তাহলে স্যাটেলাইট ভাইরাস কি? স্যাটেলাইট শব্দ অর্থ সহায়ক বা রক্ষক, তাকে অন্যজনের সহায়তা লাগবে। তাহলে স্যাটেলাইট হচ্ছে নিউক্লিক অ্যাসিড সত্তা, যেটা পোষক কোষের ভিতরে অন্য ভাইরাসের সহায়তায় কি করে? প্রতিলিপি তৈরি করে, এবং ক্যাপসিড বা প্রোটিন আবরণ দ্বারা আবৃত হলে তখন তাকে আমরা কি বলতেছি? স্যাটেলাইট ভাইরাস বলতেছি। তোমাদেরকে একটা স্যাটেলাইট ভাইরাসের নাম হচ্ছে টিএনবি, ঠিক আছে। অর্থাৎ টিএমবি না, টিএনবি। টিএনবি মানে হচ্ছে টোবাকো, টোবাকো মানে হচ্ছে তামাক গাছ, টোবাকো নেক্রোসিস, নেক্রোসিস শব্দ হচ্ছে পচন, অর্থাৎ পচন ঘটাবে, এটা নেক্রোসিস ভাইরাস। তাহলে এই ভাইরাসটা একটা কি ভাইরাস? স্যাটেলাইট ভাইরাস। টিএনবি ভাইরাস বা টোবাকো নেক্রোসিস ভাইরাস হচ্ছে একটা স্যাটেলাইট ভাইরাস। যদি আমি আবার একটু বলি, স্যাটেলাইট শব্দের অর্থ হচ্ছে এমনি, স্যাটেলাইট দ্বারা বুঝি আমরা একটা কৃত্রিম উপগ্রহ, যেটা অন্য কোনো গ্রহের চারদিকে ঘুরবে এরকম বস্তু। কিন্তু স্যাটেলাইটের মূল শব্দ যদি আমরা দেখি, এটা হচ্ছে সহায়ক বা রক্ষক, মানে সহায়তা করবে বা রক্ষা করবে এরকম কিছু। তাহলে স্যাটেলাইট ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, যেটা অন্য পোষক কোষের ভিতরে প্রবেশ করবে, করে অন্য ভাইরাসের সহায়তায় সে কী করবে? নিজের প্রতিলিপি তৈরি করবে, অনেকগুলা কপি তৈরি করবে। করার পর সেটা যখন কার দ্বারা আবৃত হবে? প্রোটিন আবরণ দ্বারা আবৃত হবে, তখন সেই ভাইরাসগুলোকে আমরা বলবো কি? স্যাটেলাইট ভাইরাস। স্যাটেলাইট ভাইরাসের উদাহরণ হচ্ছে টিএনবি ভাইরাস, টোবাকো নেক্রোসিস ভাইরাস। তো কাইন্ডলি একটু তোমরা এই যে সাবভাইরাল সত্তা, তিনটা সাবভাইরাল সত্তা পড়াইলাম। সাবভাইরাল সত্তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম ভিরয়েড, ফ্রিয়ন্স এবং স্যাটেলাইট। প্রথমে আলোচনা করছি হচ্ছে কাকে নিয়ে? ভিরয়েড নিয়ে, দেন হচ্ছে ফ্রিয়ন্স নিয়ে কথা বলছি, এরপর কথা বলছি স্যাটেলাইট নিয়ে। এই তিনটা সাবভাইরাল সত্তা নিয়ে জেনে নিবা। তো আজকে আমরা কিন্তু প্রোটিন ভাইরাসের গঠনটা খুব ভালোভাবে পড়ে নিবা। ভাইরাসের গঠনটা যদি বুঝো,
তুমি দুইটা গঠনই, রাসায়নিক গঠন ভৌত গঠন দুইটা গঠনই কিন্তু একই রকম, তুমি জাস্ট নোট করে সুন্দর করে বারবার পড়বা, ঠিক আছে। আমরা বায়োলজি আসলে মনে থাকে না বলে অনেকের ক্ষেত্রে, তো বোঝার পরও কিন্তু আমরা এটাকে বারবার যদি আয়ত্ত না করি আমাদের ব্রেন কিন্তু এটা অটোমেটিক মাথা থেকে বের করে দেবে। সো বারবার পড়তে হবে একটু কাইন্ডলি। এরপর হচ্ছে ভাইরাসের পরজীবিতা নিয়ে কথা বলছি, কোন ভাইরাস কোথায় আক্রমণ করতেছে এটা নিয়ে বললাম। তারপর হচ্ছে ইমার্জিং ভাইরাস কি, কিছু ইমার্জিং ভাইরাসের কথা আমরা এখানে বললাম, ঠিক আছে। এগুলো একটু মনে রাখিও, এগুলো এমসিকিউতে আসে। তারপর আমরা বলেছি হচ্ছে তোমার ভিরিয়ন নিয়ে কথা বলছি। ভিরিয়ন হচ্ছে কি, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস হচ্ছে ভিরিয়ন, আর সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। এরপর আমরা সাবভাইরাল সত্তাগুলো নিয়ে কথা বলছি। আশা করি তোমরা বুঝতে পারছো। কাইন্ডলি একটু রেসপন্স করো, তোমরা কি আজকের ক্লাস বুঝতে পারছো কিনা। কাইন্ডলি তোমরা একটু রেসপন্স করো, তোমরা আজকের ক্লাস বুঝতে পারছো কিনা। তো যারা ক্লাস করছো এতক্ষণ ধৈর্য ধরে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে মিম অনেকক্ষণ ক্লাস করছে, তোমাদেরকে ইসমাইল উদ্দিন মুনতাসির ক্লাস করছে, সাফওয়ান ক্লাস করছে। যারা ক্লাস করছো এতক্ষণ ছিল, জোবায়দুল্লাহ ক্লাস করছে, সবাইকে ধন্যবাদ। মেহেজাবিন বুশরা, আচ্ছা, জেরিন বিন তহদা, এমরি মারওয়া, আচ্ছা আচ্ছা, সবাই বুঝতেছে বললো, সবাই কাইন্ডলি একটু, সবাই তো বুঝতেছো কিন্তু কাইন্ডলি একটু নোটটা করে, বিগত ক্লাসের নোট মাত্র একজন স্টুডেন্ট শেয়ার করেছে, আমি খুশি হব তোমরা যদি কাইন্ডলি একটু বুঝে এগুলা নোট করে তোমরা যদি শেয়ার করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আসলে ক্লাসগুলা গুরুত্ব সহকারে করতেছো। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।